জুলাই অভ্যুত্থানের পর প্রথম বাজেট ঘোষণা বিকালে আকার 7,90,000 কোটি টাকা। ধনীদের কর বৃদ্ধির প্রস্তাব। বাজেটে মূল্যস্ফীতি কমানোই মূল চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। বেসরকারি ব্যাংককে সরকারি মালিকানায় নিতে বরাদ্দ। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। 6 জনের যাবজ্জীবন, হাইকোর্টে আপিল খারিজ। এসপি মাসুদ অব্যাহতি পাওয়ায় অসন্তুষ্ট মেজর সিনহার বোন। 2 সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ রাওয়া ক্লাবের। রাজধানীর হাটে আনুষ্ঠানিক পশু বিক্রি শুরু কাল। দেশি গরুর চাহিদাই বেশি, দামও বেশি থাকার অভিযোগ ক্রেতাদের। 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। আর শুরুতেই থাকছে বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী অর্থবছরের জাতীয় বাজেট দেয়া হচ্ছে আজ। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার 7,000 কোটি টাকা কমিয়ে ধরা হচ্ছে 7,90,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেট বিকাল 3টায় উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। নতুন বাজেটে বাড়ানো হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তন আসবে শুল্ক করেও। নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্য সহজীকরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে বিকেলে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। বাজেটের সামগ্রিক আকার চলতি অর্থবছরের তুলনায় 0.87% কম। মূল্যস্ফীতির চাপে ব্যয় সামলাতে হিমশিম খাওয়া মানুষকে স্বস্তি দিতে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির 4%-এর নিচে থাকছে। ঘাটতি দাঁড়াতে পারে 2,26,000 কোটি টাকায়, যা জিডিপির 3.62%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের 2,65,000 কোটি টাকা থেকে কম। এবার রাজস্ব লক্ষ্য ধরা হচ্ছে 5,64,000 কোটি টাকা, যার 91.84% সংগ্রহের ভার পড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের উপর। এছাড়া অন্যান্য উৎস থেকে আদায় হবে 8.16%। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা নতুন বাজেটে অপরিবর্তিত থাকলেও 2026-27 অর্থবছরের জন্য এ সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হচ্ছে। গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হবে। এছাড়া আগামী অর্থবছরের জন্য ন্যূনতম কর হার 5% এবং সর্বোচ্চ 30% করা হয়েছে। এছাড়া আগামী 2 কর বর্ষ থেকে ন্যূনতম কর হার হবে 10%। বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য প্রায় 1,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তহবিলের অর্থে তাদের জন্য তৈরি করা হবে ফ্ল্যাটও। উন্নয়ন বাজেটে দীর্ঘমেয়াদী প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ছাড়া কোনো নতুন মেগা প্রকল্প শুরু করা হচ্ছে না। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, আর ঘন্টা খানেকেরও কম সময়ের মধ্যেই বাজেট উপস্থাপন করা হবে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? হ্যাঁ লোপা, ধন্যবাদ। বেশ কিছু তথ্য এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, সেগুলো দর্শকদের এখন জানিয়ে দিচ্ছি। দর্শক, এবারের বাজেটের যে বরাদ্দ, যেটা মূল বাজেটের মোট বরাদ্দ হচ্ছে 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কমছে। প্রথমবারের মতো ইতিহাসে বাজেটের আকার কমছে, কারণ অর্থ সংস্থানের একটা চ্যালেঞ্জ রয়েছে। রাজস্ব ঘাটতি কম রেখেই কিন্তু বাজেট বাস্তবায়ন করতে চায় সরকার। বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে কিছুটা সরে আসতে চায় এবং বাজেটে আয়ের লক্ষ্য রাখা হয়েছে
64,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য রাখা হয়েছে এবং 5,64,000 কোটি টাকার প্রায় 89% কিন্তু এনবিআরের যোগান থেকে আসবে, সেটা হচ্ছে যে 4,99,000 কোটি টাকা এবং বাকি 11.5% অন্যান্য কর বহির্ভূত খাত থেকে সরকার আদায় করতে চায়। বাজেট ঘাটতি কিন্তু থাকবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপি 3.62%। অন্যান্য বার আমরা দেখি 5% পর্যন্ত জিডিপির ঘাটতি রাখা হয় বাজেটে, সেটা এবার প্রথমবারের মতো 4%-এর নিচে নামছে এবং 2,26,000 কোটি টাকা বাজেট ঘাটতি মেটাতে গিয়ে অভ্যন্তরীণ ঋণ, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং সঞ্চয়পত্র বিক্রি করে সরকার ঋণ নিতে চায় 1,25,000 কোটি টাকা এবং বিদেশি ঋণ এবং সহায়তার জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 1,01,000 কোটি টাকা। এবার রাজস্ব আদায়ের মধ্যে কিন্তু প্রাতিষ্ঠানিক কর কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পুঁজিবাজারে প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্তি জোর দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য কর ছাড় 2.5% থাকছে, আরও 20% করা হয়েছে তাদের জন্য কর্পোরেট কর হার এবং পুঁজিবাজারের বাইরের প্রতিষ্ঠানের কর হার কিন্তু 27.5% থাকছে এবং মার্চেন্ট ব্যাংকগুলোর কর, যারা পুঁজিবাজারে বিভিন্ন বিনিয়োগকারীদের ঋণ প্রদান করে থাকে এবং মার্কেটের ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে থাকেন, তাদের প্রাতিষ্ঠানিক কর হার কিন্তু 37.5% থেকে কমে 27.5% নামানো হচ্ছে এবং সিকিউরিটিজ লেনদেনের যে কর সেটা কিন্তু 0.05% থেকে কমিয়ে 0.03 ভাগে নামানো হচ্ছে। অর্থাৎ পুঁজিবাজারের জন্য বেশ কিছু বার্তা কিন্তু বাজেটে রয়েছে, বেশ কিছু প্রণোদনা সুবিধা দেয়া হচ্ছে। কালো টাকা সাদা করার ক্ষেত্রে কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি যে বাজেটে বহাল রাখা হয়েছে, সেটা হচ্ছে যে আবাসন খাতে 15% কর দিয়েই কিন্তু যে কেউ বিনিয়োগ করে কালো টাকা সাদা করতে পারবেন। অপ্রদর্শিত অর্থ কিন্তু অর্থনীতির একটি বড় সমস্যা হিসেবে বিভিন্ন সময় এসেছে, যে মূলধারায় কিন্তু সেই অর্থ থাকে না বলে মনে করেন এবং সেই ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ তৈরির একটা বড় বিষয় হচ্ছে যে জমি প্রকৃত মূল্যে বেচাকেনা হয় না, অর্থাৎ যে দামে বিক্রি হয় তার চেয়ে অনেক কম দামে কিন্তু জমি নিবন্ধন করা হয়। সেই নিবন্ধন কর হার কিন্তু কমানো হচ্ছে, এলাকা ভেদে 8, 6 এবং 4% থেকে সেটা কমিয়ে করা হচ্ছে 6, 4 এবং 3%, অর্থাৎ 1 থেকে 2% কিন্তু জমি নিবন্ধনের কর হার কমছে, কিন্তু প্রকৃত মূল্যে নিবন্ধনকে জোর দিচ্ছে সরকার। এবার যেসব পণ্যের দাম বাড়তে পারে, সরকার কর কাঠামোতে পরিবর্তনের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে MS রড, এটা নির্মাণ খাতের সাথে খুবই যুক্ত। এছাড়া নির্মাণ খাতের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কিন্তু কর হারও বাড়ানো হচ্ছে। ই কমার্সের কমিশন, যারা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা করে থাকেন, তাদের কমিশন কিন্তু 5%, কমিশনের উপরে যে কর হার সেটা 5% থেকে 3 গুণ করে 15% করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। প্লাস্টিক সামগ্রী, গৃহস্থালী সামগ্রী, টয়লেট্রিজ, হাইজিন পণ্য যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দাম বাড়বে। কটন এবং কৃত্রিম 2 ধরনের সুতাতেই কিন্তু কর হারের চাপ থাকবে এবং দাম বাড়বে। ব্লেড, নাট, বোল্ট, সিগারেট, স্যামন ফিশ, আমদানিকৃত মাংস, আমদানিকৃত টুনা, লবঙ্গ, এলাচ, জিরা সহ বিভিন্ন মশলা, মাখন, দুগ্ধজাত পণ্য, চিজ, কাজু বাদাম, শুকনা ফল, আপেল, নাশপাতি সহ বিভিন্ন ফলের দাম বাড়তে পারে যেগুলো আমদানিকৃত। এছাড়া কফি, চকলেট, শিশু খাদ্য, পাস্তা, বিস্কিট, চিপস, জ্যাম, জেলি, জুস, সুগন্ধি, প্রসাধনী এবং সাবান, ডিটারজেন্ট এই ধরনের পণ্যের দাম বাড়ছে। পাশাপাশি দেশীয় মোবাইল ফোন, লিফট, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ দেশীয় ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্যের দামও কিন্তু বাড়তে পারে কর কাঠামো পরিবর্তনের কারণে। এর বিপরীতে দাম কমতে পারে, অর্থাৎ স্বস্তি পেতে পারেন যারা ক্রেতারা। সেই সব পণ্য রয়েছে হচ্ছে ক্যাপটিভ বিদ্যুতের যারা উৎপাদনকারী রয়েছেন শিল্প খাতের, তাদের কিন্তু করচাপ কমছে। শিল্পের কাঁচামাল আমদানি পর্যায়ে কমছে, পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্য, সেটা ধান, চাল, বিভিন্ন
ভোজ্য তেল সরবরাহ পর্যায়ে কিন্তু উৎসে কর 0.5% নামানো হচ্ছে। এলএনজি সিলিন্ডার, দেশীয় স্যানিটারি ন্যাপকিন, দেশীয় ডায়াপার, প্যাকেটকৃত তরল দুধ, বল পয়েন্ট, 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরেরও কিন্তু দাম কমছে। উড়োজাহাজের লিজ রেন্টের উপরে যে কর হার সেটাও কমছে। হাসপাতালের বেডের তৈরি সরঞ্জাম, ওষুধের কাঁচামাল, হাসপাতালের যন্ত্রাংশ, কোল্ড স্টোরেজ, এলপিজি সিলিন্ডার, টায়ার, এই ধরনের পণ্যগুলোর দাম কমতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক জনাব সেলিম রায়হান। জনাব রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার একটি পরিবর্তিত পরিস্থিতিতেই কিন্তু বাজেট দেয়া হচ্ছে। আমাদের বলা হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো মূল লক্ষ্য। সেখানে রাজস্ব খাতে বেশ কিছু সংস্কারের প্রতিফলন কিন্তু বাজেটে লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, দেশীয় শিল্পকে কিছুটা উৎসাহিত করা হচ্ছে। আমদানি পর্যায়ে কিছু কাঁচামালে কিছু ছাড় দেওয়া হয়েছে। করজাল বাড়ানোর একটা চেষ্টা চলছে। সব মিলিয়ে বাজেটকে কিভাবে দেখছেন এবারের? অনেক ধন্যবাদ হরিশা। এখনো তো বাজেট ঘোষণা হয়নি, কিন্তু আপনারা যে তথ্যপত্রগুলো পেয়েছেন সেখান থেকে কিছু অনুমান করছেন এবং হয়তো যেগুলো পেয়েছেন সেগুলো মাননীয় অর্থ উপদেষ্টা কিছুক্ষণের মধ্যেই সেগুলো জানাবেন। যতটুকু বুঝতে পারছি আপনার কথার মতো এবং যে বিভিন্ন সোর্স থেকে যে তথ্যপত্রগুলো পেয়েছি, তাতে অবশ্যই বাজেটের বেশ কিছু ইতিবাচক দিক আছে। আপনি কিছু কিছু দিক আপনার ইতিমধ্যেই বলছিলেন এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো বাজেটে ভিন্নভাবে আনার একটা চেষ্টাও আছে। কিন্তু হয়তো আমি সামগ্রিকভাবে দেখতে চাইবো যে এই বাজেটটা বর্তমান বাংলাদেশের অর্থনীতির যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে খুব ভিন্ন কিছু দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করেছে কিনা। প্রত্যাশা কিন্তু আমাদের আসলে সে একটা ভিন্ন কিছুরই, যে এরকম একটা সময়ে যখন একটা তার গত বছর জুলাই আগস্টে একটা বড় গণ অভ্যুত্থান হলো, তারপরে যে দাবিগুলো সামনে এসেছিল, বৈষম্য বিরোধী কর্মসংস্থানের বিষয়গুলো সবচেয়ে জোরদার দাবি হিসেবে এসেছিল এবং এই মুহূর্তে আমরা জানি যে ব্যক্তিখাতে বিনিয়োগ একটা বড়, মানে বলা যায় হিস্টোরিক্যালি সবচেয়ে স্থবির জায়গায় আছে। তো এই বিষয়গুলোকে আমার কাছে মনে হয় যে হয়তো আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে আসা দরকার, মানে এই বাজেট প্রস্তাবনা। কারণ বাজেট যদি একেবারেই পুরনো যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে যদি আমরা এদিক সেদিক করে পেশ করা হয় তাহলে কিন্তু খুব ভিন্ন কিছু আসবে না। আমি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখি যে বিভিন্ন ধরনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে ব্যাংকিং খাতে, ফিনান্সিয়াল সেক্টরে। আপনি স্টক এক্সচেঞ্জ মার্কেটের কথা বলছেন, ক্যাপিটাল মার্কেটের কথা বলছিলেন, কিভাবে কোম্পানিগুলো তাদেরকে উৎসাহ দেওয়া যায় স্টক মার্কেটে এনলিস্টেড হওয়ার জন্য। কিন্তু আমরা তো এটাও জানি শুধুমাত্র কর সুবিধা, কর ছাড় এটা কিন্তু একমাত্র না। আমাদের ক্যাপিটাল মার্কেটের আরো সুগভীর সমস্যা আছে এবং সেই সংস্কারগুলো করা দরকার। একইভাবে আপনি যদি সামগ্রিক কর কাঠামোর কথা বলেন, সেখানে কিন্তু শুধুমাত্র করের হারের এদিক সেদিক করাটাই গুরুত্বপূর্ণ না, যেটা অবশ্যই দরকার, কিন্তু সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় না। কর কাঠামোর বড় ধরনের সংস্কার দরকার আছে এবং যেটা আমরা এই বাজেটের আগেই এনবিআর কে দুটো ভাগ করার যে আমরা সমস্যার প্রস্তাবনার মধ্যে যে একটা বড় ধরনের অচলাবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে সমস্যা দেখতে পাচ্ছি, সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যে সামনের অর্থ বছরে আসলেই যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, এই সামগ্রিক অনিশ্চয়তার একটা পরিস্থিতিতে ব্যক্তি খাতে বিনিয়োগ যেখানে অসম্ভব রকম একটা স্থবির জায়গায় আছে, অনিশ্চয়তা এবং সামগ্রিকভাবে যে আমরা যে ইকোনমিক ট্রানজিশন, পলিটিক্যাল ট্রানজিশন, এই রিলেটেড যে অনিশ্চয়তাগুলো আছে, এই ক্ষেত্রে কতটুকু রাজস্ব আদায় সম্ভব হবে এবং যে কারণে বাজেটে যে অনুমিত যেগুলো আছে, যে অনুমান করা হচ্ছে যে এই কন্ডিশনের উপর বেস করে রাজস্ব আদায় হবে এবং সরকার বিভিন্ন খাতে খরচ করতে পারবে, সেই জায়গাগুলো একটা প্রশ্নবিদ্ধ থাকবে। আমার কতগুলো কনসার্নের মধ্যে যেটা আছে, যেটা আপনি হয়তো বলেননি, সেটা হচ্ছে যে সামাজিক খাতগুলোতে অ্যালোকেশন কি আছে, যেটা আমি দেখতে চাইবো, যেমন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সামাজিক সুরক্ষা খাতে। কারণ এই তিনটা জায়গা কিন্তু এরকম একটা অনিশ্চয়তাপূর্ণ সময়ে, সংকটপূর্ণ সময়ে খুব গুরুত্বপূর্ণ আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই। সামাজিক নিরাপত্তা খাতে আমরা যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত 100টি নিচে নামানো হবে কর্মসূচি, যেটা এখন 140টি কর্মসূচি রয়েছে এবং চলমান যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এবছর বরাদ্দ ছিল হচ্ছে 1,25,000 কোটি টাকার বেশি এবং সেটা এখন যেহেতু সমন্বিত করা হচ্ছে, সেটা বরাদ্দ কমিয়ে 91,000 কোটি টাকার মতো এবার বরাদ্দ থাকবে বলে আমরা
জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আমি আপনার করতে চাই, সেটা হচ্ছে যে এবার কিন্তু কালো টাকা কিন্তু আবাসন খাতে 15% কর দিয়ে বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? সরকার দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স প্লাস হচ্ছে কালো টাকা অর্থ পাচারের বিরুদ্ধে খুব সোচ্চার ছিল, তেমন একটি অবস্থান থেকে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়াকে কিভাবে দেখছেন? আমি বলছি, আমি সামাজিক সুরক্ষা ব্যাপারটা কুইকলি একটু কমেন্ট করে নেই। যে অ্যালোকেশনটার বেশ ভালো পরিমাণে কমানো হয়েছে, যদিও আমাদের একটা, আপনার যদি খেয়াল থাকে, আমরা দীর্ঘদিনে দাবি করছিলাম অর্থনীতিবিদরা যে আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচি অনেক ডুপ্লিকেট প্রোগ্রাম আছে এবং মাল্টিপল প্রোগ্রাম আছে, যেগুলোকে স্ট্রিমলাইন করা দরকার। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে স্ট্রিমলাইনের এত অল্প সময়ের মধ্যে যতটা করা গেছে, কোনো কোনো খুব গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি আসলে কাটছাট করা হয়েছে, যেটার হয়তো আমরা এফেক্টটা এই সময়ে একটা উচ্চ মূল্যস্ফীতির সময় হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। নাও কামিং ব্যাক টু ইউর কোশ্চেন অন যে হোয়াইট টাকা সাদা করার, কালো টাকা সাদা, এখন দেখুন এই বিষয়টা তো আমরা প্রতি বছর বাজেটে আমরা এটা তীব্র প্রতিবাদ করে এসেছি যে এটা নীতি নৈতিকতার সাথে যায় না, এবং এটা কোনোভাবেই এটা যেটা হয় যে যারা সৎ করদাতা তাদেরকে নিরুৎসাহিত করা হয়। যেটা আমরা জানি যে এই নিয়মটা নাকি, এই নিয়মটা আছে, এটাকে বাতিল করা হচ্ছে না, কিন্তু এটা কোনো যুক্তি আসলে শক্তিশালী যুক্তি নয়। এই নিয়মটা যদি থেকে থাকে, এটাকে আমরা আশা করেছিলাম যে এবার যদি বাতিল করা যায়, এটা একটা কিন্তু উদাহরণ সৃষ্টি হতে পারে। এবং অতীতে আমরা দেখেছি কিন্তু কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া, তাতে কিন্তু খুব সাফল্য নেই। আবাসন খাতে কথা বলি অথবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে কালো টাকা সাদা হবে, সেটা কিন্তু আমরা সাফল্যের হার যা আমরা দেখেছি সেটা কিন্তু খুব উৎসাহব্যঞ্জক না। সুতরাং অথচ অন্যদিকে কালো টাকার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো বন্ধ করার জন্য কি কি উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় সেটা বেশি জরুরি ছিল। এই বাজেটে আশা করব, প্রত্যাশা করব সেটা হয়তো সুস্পষ্ট হবে বাজেট ঘোষণা শোনার পরে। ধন্যবাদ জনাব রায়হান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা বাজেট নিয়ে সবশেষ তথ্য। তো লোপা, আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে জানাবো আপনার মাধ্যমে দর্শককে আরও বেশি তথ্য। জি হরিষা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে বাজেট নিয়ে বেশ কিছু প্রতিবেদন রয়েছে, এবারে সেগুলো একটু দর্শকদেরকে জানিয়ে দিই। উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সকাল 9:30টায় শুরু হয়ে দুপুর 12:30টায় শেষ হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। বাজেট বক্তব্য রেকর্ড করতে বৈঠক শেষে বাংলাদেশ টেলিভিশন ভবনে যান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকাল 3টা থেকে বাজেট ভাষণ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোতে একই সময়ে বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। 6.5% নামিয়ে আনার কথা বললেও নতুন বাজেটে মূল্যস্ফীতি কমানোই বড় চ্যালেঞ্জ। প্রকৃত আয় না বাড়ায় দারিদ্র্যের হার বৃদ্ধির শঙ্কা রয়েছে। স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে অভ্যন্তরীণ বাজারে সঠিক তদারকির পাশাপাশি খাতভিত্তিক আলাদা পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। গত এক বছরে প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়েছে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক বছরে মোটা চালের দাম বেড়েছে 5%, অন্য চালের দাম 10 ভাগ বেড়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমান মূল্যস্ফীতিতে চালের অবদান 20%, একক পণ্য হিসেবে যা সর্বোচ্চ। ভোজ্য তেলের দামও বেড়েছে প্রায় 22 ভাগ। এমন পরিস্থিতিতে আসছে নতুন বাজেট। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতিতে সীমিত আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। সংসারে খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা 9%-এর ওপরে। বর্তমানে সব জিনিসের দাম বেশি, আর সবাই তো আর কিনা খাইতে পারে না। এটা গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হইতে পারে, সরকার যদি এটা সুযোগ সুবিধা দিত। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গতবারের চেয়ে এবারে বাজেটের আকার কিছুটা কমেছে। নেওয়া হচ্ছে না তেমন বড় কোনো প্রকল্প, বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ব্যয়। মূল্য স্তরটা বেড়েছিল গত বছরের জুন জুলাইতে, কাজেই এবছরের এই জুন জুলাই থেকে দেখা যাবে যে আমরা যেভাবে মূল্যস্ফীতি মাপি সেটা আস্তে আস্তে কমে যাবে।
উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে, এতে দারিদ্র্য বেড়ে যাওয়ার শঙ্কা আছে। বিশ্বব্যাংক বলছে খাদ্য মূল্যস্ফীতির কারণে ২০২৫ সালে আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যেতে পারে। তাই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আলাদা নজর দিচ্ছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকের আমানতকারীদের জন্য আবগারি শুল্ক সহজ করছে সরকার। আগামী অর্থবছরে ব্যাংক জমায় আবগারি শুল্কমুক্ত সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হবে। এতে নতুন করে ৭৫ লাখ আমানতকারী আবগারি শুল্কমুক্ত সুবিধা পাবেন। এদিকে আগামী বাজেটে বেসরকারি ব্যাংককে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে বরাদ্দ থাকছে। অর্থের নিরাপত্তা, সঞ্চয়, বিনিয়োগ সহ নানা প্রয়োজনে ব্যাংকে প্রতিদিনই বাড়ছে লেনদেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ১৬ কোটির বেশি গ্রাহক রয়েছে ব্যাংকে। বর্তমানে ১ লাখ টাকা পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আবার ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এবার বাজেটে আবগারি শুল্ক বসানোর সীমা বাড়ছে। আগামী অর্থবছর থেকে ৩ লাখ টাকা পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাবের স্থিতিতে আবগারি শুল্ক দিতে হবে না। এছাড়া শুল্ক স্তরও পুনর্বিন্যাস করা হতে পারে। ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা হচ্ছে পজিটিভ মুভ। এটা হয়তো কিছুটা হলো আমার মনে হয় লিকুইডিটি মার্কেটে আসবে, বাট মোর ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় যেভাবে টাকার মূল্যমান যেভাবে কমে গেছে, হয়তো অ্যাটলিস্ট ৫ লক্ষ টাকা হলে ভালো হতো। গ্রাহকের আস্থা সংকটের পাশাপাশি চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এমন অবস্থায় ব্যাংকিং খাতে নানা ধরনের সংস্কার ও সুশাসন ফিরিয়ে আনতে দুর্বল ব্যাংক একীভূত করা সহ বেসরকারি ব্যাংককে সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়ার ক্ষমতা দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। এ খাতে বরাদ্দ থাকছে এবারের বাজেটে। বৃহৎ ব্যাংক ভালো ব্যাংকগুলোর সাথে মার্জ করতে হবে, সেখানে যতটা কম আপনার ক্ষতি হয়, বিশেষ করে আমানতকারীদের টাকাটা যাতে ফেরত পায় সেটার চেষ্টা থাকবে। সেগুলো সেফগার্ড কিছু রেখেই এটা করা হবে। এটা যদি এমন না যে জাস্ট একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে হয়ে গেল, মার্জ হয়ে গেল, একীভূত হয়ে গেল আর দায়িত্ব শেষ, সেটা তো না। আওয়ামী লীগ সরকার টানা ১৫.৫ বছর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোকে বাজেটের মাধ্যমে মোট ১৭,০০০ কোটি টাকা দিয়েছে। পরে বরাদ্দ দেয়া বন্ধ করে দেয় তারা। তবে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের জন্য বাজেটে বরাদ্দের বিষয়টি আবারও ফিরিয়ে আনছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ সময় অপেক্ষা করেও ব্যাংকে নতুন ডিজাইনের টাকা পাচ্ছেন না গ্রাহকরা। সকালে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় দেখা গেছে এই চিত্র। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোটের জন্য 10টি বাণিজ্যিক ব্যাংক নির্ধারণ করে দেয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা পাওয়া যায়নি। ফলে ব্যাংকের বিভিন্ন শাখায় ঘুরেও বহুল কাঙ্ক্ষিত নতুন ডিজাইনের নোট পাচ্ছেন না গ্রাহকরা। এর আগে 10টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রায় 200 কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নেয় সরকার। 20, 50 ও 1000 টাকার নতুন নোট পাওয়া যাচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকে। দিতেছে না নতুন টাকা। আমি তো কালকে মিডিয়ার মাধ্যমে শুনলাম যে এরকম নতুন টাকা দিবে, এই কারণে আমি আজকে আসছি। বিভিন্ন ব্যাংকে দিবে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম কয়েকটা ব্যাংকের নাম বলছে, এই কারণে আমি এখানে আসলাম সোনালী ব্যাংকের হেড অফিসে। আমরা শুনছি সোনালী ব্যাংকের এই কাউন্টারে টাকা দিবে, এর জন্য নতুন টাকা নেওয়ার জন্য আসছিলাম। তো সোনালী ব্যাংকে আসার পরে ওখানে আর কি ভাঙতি টাকা দেয়, এখানেও জিজ্ঞেস করা হয়েছিল যে নতুন টাকা দেওয়া যাবে নাকি, তো ওনাদের কাছে ওরকম কিছু নাই, এই পুরনো টাকা নিয়েই আসতে হলো। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, দলগুলোর সাথে ঐক্যবদ্ধ কমিশনের সংলাপ আজ। জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্য। বেশি আশাবাদী নন বিএনপির টুকু। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা কমলেও কমেনি দুর্ভোগ। যান চলাচল ব্যাহত, ভাঙন আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ। বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারিক আদালতের দেয়া 6 আসামির যাবজ্জীবনও বহাল রাখা হয়েছে। রায়ে সন্তোষ জানিয়েছে সিনহার পরিবার ও
রাষ্ট্রপক্ষ। তবে পুলিশ ও র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের চাপে কক্সবাজারের এসপি মাসুদ সহ কয়েকজন ধরাছোঁয়ার বাইরে, এমন অভিযোগ বাদীর। কক্সবাজারের শামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার ঘটনা নাড়া দেয় সারা দেশে। পুলিশের গুলিতে এই চৌকার সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে প্রশাসন সহ সারা দেশে শুরু হয় তোলপাড়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে থামানো হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের গাড়ি। দুহাত উঁচু করে গাড়ি থেকে নামলেও নিরস্ত্র সিনহাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে পুলিশের সদস্যরা। হত্যার ঘটনা ধামাচাপা দিতে তোলা হয় মাদক বহনের অভিযোগ। তবে তদন্ত বিচার শেষে টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড এবং আরও 6 আসামির যাবজ্জীবন সাজা দেয় কক্সবাজার আদালত। মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রাখে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। অ্যালিবাই যদি ধরে নেওয়া হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছেন। রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে তাকে ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করতে হবে। ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি উদাহরণ দিতে যে বলেছি, কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে, আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো না। বিচারের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করে রায় কার্যকর চান মামলার বাদী ও নিহত সিনহার বড় বোন। কক্সবাজারের তৎকালীন এসপি এবিএম মাসুদ হোসেন ধরাছোঁয়ার বাইরে থাকায় আক্ষেপ জানান তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টা, সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে আপিল বিভাগেও মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় তৎকালীন আইজিপি এবং র্যাবের ডিজির চাপে কক্সবাজারের সে সময়কার এসপি মাসুদ হোসেনের নাম বাদ দিতে হয়েছিল বলে অভিযোগ করেছেন বাদীর সহযোগী সাবেক সেনা কর্মকর্তারা। দুপুরে হাইকোর্টের রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিক্রিয়া জানিয়ে এই অভিযোগ করেন তারা। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সাবেক সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, তৎকালীন আইজিপি বেনজির আহমেদ এবং র্যাবের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কারণেই মামলা থেকে এসপি মাসুদের নাম বাদ দিতে হয়। তারা বলেন, পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর ঘটনায় কোনোভাবেই দায় এড়াতে পারেন না তৎকালীন এসপি মাসুদ হোসেন। এসপি মাসুদকে বিচারের আওতায় না আনতে পারায় আক্ষেপ জানান মামলার বাদী ও মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিং এর পরে। দেয়ার ওয়াজ এ লেফটেন্যান্ট জেনারেল লিডিং দ্য মিটিং উইথ মি। শেষ করছে আজকের বিরোধীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।